নমস্কার বন্ধুরা, বড়নগর ডায়েরিজের নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি বং স্কাউট। আজকের পর্বে তোমাদের দেখাবো বড়নগরের সুপ্রাচীন একটি জায়গা যার নাম হলো পাটবাড়ি আশ্রম। তো ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। পাটবাড়ি সম্পর্কে জানা অজানা অনেক তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বড়নগরের চারপাশে এরকম অনেক দর্শনীয় স্থান ছড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই পাটবাড়ি আশ্রম। প্রবেশপথে ঢুকতেই বাঁদিকে পড়বে আশ্রমের অফিস ঘর, আর এখানেই রয়েছে আশ্রমের গ্রন্থাগার। তার ঠিক সামনেই একটি সাইনবোর্ডের মধ্যে আশ্রমের সকল নিয়মাবলীর সাথে ভোগ প্রসাদের সময়, আশ্রম খোলা ও বন্ধ হওয়ার সময় সমস্তটা উল্লেখ করা রয়েছে। তোমরা পজ করে দেখে নিতে পারো। তার কিছুটা এগিয়েই তোমরা দেখতে পাবে বিশাল বড় দালান, তার মাঝেই রয়েছে বকুল গাছ। আমরা যেহেতু রথের দিন গেছিলাম, আশ্রমের দালানে রথটা ছিল বলে রথ দেখার সৌভাগ্যটা আমাদের হয়ে গেছিল। রথযাত্রার দিন বিকেলবেলায় এই রথে চড়েই প্রভু জগন্নাথ দেব বের হন, আর এই দালানেই রয়েছেন বাবা বকুলেশ্বর মহাদেব। দালানটা এত বড়ই যে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো যারা অনেক দূর থেকে আসবেন তারা নিশ্চিন্তে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। আপনাদের এবার এই আশ্রমের ইতিহাস সম্বন্ধে একটু জানিয়ে রাখি। শ্রী রঘুনাথ উপাধ্যায়, যাকে তখন ভবতার্য বলা হতো, তিনি গঙ্গার তীরে বড়নগরে থাকতেন এবং প্রতিদিন তার ছোট কুঁড়ে ঘরে ভগবত পুরাণ পাঠ করতেন। এমনটি ঘটেছিল যে একবার যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর পথে যাচ্ছিলেন এই বড়নগরের পাশ দিয়ে, তখন তার কানে আসে শ্রীমদ্ ভগবতের একটি অত্যন্ত সুন্দর আবৃত্তি। কৌতূহলী হয়ে তিনি অবিলম্বে কুটিরে প্রবেশ করলেন, যেখানে তিনি শ্রী রঘুনাথকে নিষ্কলঙ্ক সাহিত্য পাঠ করতে দেখলেন। ভগবান শ্রী চৈতন্যকে দেখে রঘুনাথ তার পায়ে পড়লেন। চৈতন্য মহাপ্রভু তিনি রঘুনাথকে ভগবতার্য উপাধিতে ভূষিত করেন এবং তাকে তার পাদুকা দুটি এবং নারায়ণ শিলা দিয়ে গেছিলেন। বড়নগরে তার বাসস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তনের সাথে সাথে ধ্বংস হয়ে যায়। বহু শতাব্দী পরে এই অঞ্চলে বসবাসকারী একটি ব্রাহ্মণ কালীপ্রসন্ন চক্রবর্তী তার স্বপ্নে শ্রী নিতাই গৌড়ের কাছে আদেশ পেয়েছিলেন ভগবতার্যের বাসস্থানটি খনন করে এখানে উল্লেখিত অনুসারে গৌর নিতাই দেবতা স্থাপন করবেন। শ্রী কালীপ্রসন্ন নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং ফলস্বরূপ শ্রী ভগবতার্যের জিনিসপত্র, তার উপাস্য দেবতা এবং মহাপ্রভু পাদুকা এই স্থানে আবিষ্কৃত হয়েছিল এবং তিনি এই পাটবাড়ি আশ্রমটি স্থাপন করেছিলেন। মূল মন্দির ছাড়িয়ে কিছুটা এগিয়েই রয়েছে রান্নাঘর আর গোশালা। গর্ভগৃহের সামনেটা পর্দা দিয়ে ঢাকা থাকার ফলে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। এটি দুপুরে ভোগ আরতি আর সন্ধ্যা আরতির সময় খুলে দেওয়া হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের পর্বে ভিডিও অবশ্যই আসবে, বড়নগর সিরিজ নিয়ে আরও অনেক ভিডিও আসবে, তো দেখতে থাকো দ্য বং স্কাউট। শোনা যায় শ্রী রামকৃষ্ণ দেব এই মন্দিরে কয়েকবার এসেছিলেন। তিনি মা ব্রহ্মময়ীকে মাসি বলে ডাকতেন। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দক্ষিণাকালী। নমস্কার বন্ধুরা, বড়নগর ডায়েরিজে আরেকটি পর্ব নিয়ে চলেছি আমি বং স্কাউট। আর আজকের পর্বে থাকছে বড়নগরের আরেকটি প্রাচীন মন্দির, যেই মন্দির ঘিরে রয়েছে অনেক ইতিহাস। সো ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। ব্রহ্মময়ী কালী মন্দির বড়নগরের কুটিঘাট এলাকায় অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। যদিও মন্দিরটি প্রামাণিক কালীবাড়ি নামেই বেশি পরিচিত। 1853 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন স্থানীয় দে প্রামাণিক পরিবারের দুই সদস্য, দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক। সম্পর্কে তারা কাকা ভাইপো। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দক্ষিণাকালী। শোনা যায় শ্রী রামকৃষ্ণ দেব এই মন্দিরে কয়েকবার এসেছিলেন। তিনি মা ব্রহ্মময়ীকে মাসি বলে ডাকতেন। এখানে উল্লেখযোগ্য দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হয় 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের 2 বছর আগেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে রয়েছে দুটি বড় শিব মন্দির ও দুটি ছোট শিব মন্দির। শিব মন্দিরগুলি আটচালা শৈলীর। প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ। মন্দিরের বিগ্রহ কোষ্ঠী পাথরে নির্মিত। নির্মাণ করেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটার নবীন ভাস্কর। তিনি 3টি মায়ের মূর্তি নির্মাণ করেন। প্রথম মূর্তিটি শিবচন্দ্র গুহ 1855 খ্রিস্টাব্দে
উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে তাদের পৈতৃক বাড়ি মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই বিগ্রহের নাম হলো নিস্তারিণী। দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এই প্রামাণিক কালীবাড়িতে। বলাই বাহুল্য তৃতীয় মূর্তিটি মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর মন্দিরে। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও মাঘী পূর্ণিমার দিন, প্রতিষ্ঠা তিথিতে ও দীপাবলি অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই মন্দিরে একটি প্রথা রয়েছে, কালী পুজোর দিন অমাবস্যা পড়ার পর পুরোহিত আগে দেব প্রামাণিক পরিবারের কোনো শরিকের বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, তারপরেই তিনি মা ব্রহ্মময়ী মন্দিরে এসে কালী পুজো করবেন। অর্থাৎ কালী পুজোর রাতে মা ব্রহ্মময়ীর পুজোর আগে লক্ষ্মী পূজা হয়। কালের নিয়মে এই মন্দিরে কোনো পশু বলি হয় না। মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারাই পরিচালিত হয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বহনগর ডায়েরিজে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো দ্য বং স্কাউট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক আর ইনস্টা আইডিতে আমাকে ফলো করতে পারো দ্য বং স্কাউট নামে। নমস্কার বন্ধুরা, বহনগর ডায়েরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আমি বং স্কাউট বহনগরের আরেকটি প্রাচীন মন্দিরে, যেটা হলো বহনগরের জয়মিত্র কালীবাড়িতে। বহনগর বাজার থেকে যেই রাস্তাটা কুটিঘাটের দিকে আসছে, সেই রাস্তা দিয়ে গঙ্গার পাড় ধরে আমরা এসে পৌঁছালাম জয়মিত্র কালীবাড়িতে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি হলো সিংহদুয়ার। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম দুপাশে রয়েছে 6টি করে মোট 12টি শিব মন্দির, আর সামনেই ওটা নাথ মন্দির আছে, আর মূল মন্দিরটা ঠিক এখানে। এবার তোমাদের মন্দিরের কিছু অজানা ইতিহাস সম্বন্ধে জানাই। তৎকালীন শোভাবাজারে বসবাসকারী জমিদার জয়নারায়ণ মিত্রকে মা স্বপ্নাদেশে আদেশ দেন যে এই গঙ্গার পাড়ে মন্দির করে যেন মাকে প্রতিষ্ঠিত করা হয়। সেই মতো জমিদার জয়নারায়ণ মিত্র 1848 সালে এই সুন্দর নবরত্ন মন্দিরের সাথে 12টি 8চালা শিব মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে, যেখানে আগে কীর্তন পরিবেশিত হতো। মন্দিরে নিত্য পুজো হয়, এছাড়াও প্রতিটি অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। ভিডিওটির শেষের দিকে মন্দিরের সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো, সো ভিডিওটি একদম স্কিপ করো না, দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি এই দুধারে 6টা করে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরগুলো ঘুরতে। প্রথমেই রয়েছে বাবা পশুপতিনাথের শিব মন্দির এবং তার ঠিক পরেই রয়েছে বাবা বিশ্বনাথ। তৃতীয় মন্দিরে রয়েছেন বাবা বৈদ্যনাথ। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ মন্দিরে রয়েছেন যথাক্রমে বাবা চন্দ্রনাথ, অমরনাথ এবং বাবা ভুবনেশ্বর। এদিকের মোটামুটি দেখানো হয়ে গেছে, ঘুরিয়ে দিই তোমাদের ওইদিকে শিব মন্দিরগুলো এক এক করে। দুধারেই রয়েছে 6টা করে শিব মন্দির। এটা হলো বাবা রামেশ্বর, দিকে রয়েছেন বাবা উমানন্দ, বাবা কেদারনাথ, বাবা সোমনাথ, তারকনাথ বাবা। এই দিক থেকে মন্দিরের একটা তোমাদের চিত্র দেখাচ্ছি, কি সুন্দর লাগছে মন্দিরটা, আর চারপাশটা কিন্তু অপরূপ সৌন্দর্য। কিন্তু
নিঝুম লাগছে, ফাঁকা ফাঁকা। এখন আমরা যেহেতু সকালবেলা এসছি পুরোটাই ফাঁকা। আর লাস্ট বাবা আদিনাথ সবার শেষে রয়েছেন। আর নাট মন্দির থেকে গঙ্গার ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ একদম কাছেই। আমি তোমাদের গঙ্গার ঘাটটা দেখাবো। একদম সিংহদুয়ার রয়েছে, সিংহদুয়ারের ঠিক অপোজিটেই গঙ্গার ঘাট। আমরা এখন নাট মন্দিরে রয়েছি আর সামনে এই মূল মন্দির। ঠাকুরমশাই ঘরটা তোমাদের দেখিনি। এখন আমরা সিংহদুয়ারের দিকে যাচ্ছি, ঠিক বাঁদিকে পড়বে ঠাকুরমশাইয়ের ঘর। আর এরকম বাঁদিকে শিব মন্দির আর ডান পাশে শিব মন্দির রয়েছে, তোমাদের দেখিয়েছি। মূল প্রবেশপথের ঠিক বাইরে রয়েছে দুটি নহবতখানা, কিন্তু শুধুমাত্র এখন একটি অবশিষ্ট রয়েছে, যদিও জরাজীর্ণ অবস্থায়। আগে উৎসবের সময় এখানে গান বাজনা চলতো। আর মন্দিরের ঠিক অপোজিটেই তোমাদের দেখিয়েছিলাম নাট মন্দির থেকে গঙ্গার ঘাটটা। এই সেই গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা তোমাদের সামনে গিয়ে একবার দেখিয়ে নিই। ওদিকটা কুটিঘাট আর ডান দিকটা এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরে জুম করি একটুখানি, ওটা বালি ব্রিজ দক্ষিণেশ্বর। সকালবেলাটা এই অবস্থা দেখছো, কিন্তু সন্ধ্যেবেলাটা এখানে কিন্তু অনেকেই সময় কাটাতে আসেন, গঙ্গার ধারে হাওয়া খেতে আসেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব যারা করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন সিরিজ নিয়ে আসবো তোমাদের কাছে। আর এই সিরিজের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আর যারা বড়নগরে থাকো তারা বড়নগরে অজানা কিছু জানতে চাইলে এই সিরিজটা অবশ্যই দেখো। আজকের মতো এখানেই সিরিজটা শেষ করছি। তো নেক্সট সিরিজ খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, আমি বংশ ক্লাউড আজকে থেকে শুরু করতে চলেছি এক নতুন সিরিজ। এই সিরিজের মাধ্যমে বড়নগরের ঐতিহ্যশালী জায়গা, দর্শনীয় স্থান, খাওয়া দাওয়ার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। বড়নগরের এই সমস্ত অজানা তথ্য নিয়ে শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ, বড়নগর ডায়েরিজ। বড়নগর ডায়েরিজের প্রথম পর্ব মহামিলন মঠ দিয়ে শুরু করার আগে সেখানকার গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ সম্পর্কে কিছু কথা বলি। শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ পশ্চিমবঙ্গের হুগলি জেলার কেউটা গ্রামে 1892 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু। শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ভারতীয় ধর্মগ্রন্থের সারমর্ম প্রচারের জন্য 150টির বেশি বই লিখেছিলেন এবং সমগ্র ভারত জুড়ে 60টির বেশি মন্দির ও আশ্রম নির্মাণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো এই মহামিলন মঠ। মহামিলন মঠে প্রবেশ করেই প্রথমে আমরা চলে এলাম মূল মন্দির দর্শন করতে। এই মন্দিরে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণ এবং অষ্টসখী। মন্দির প্রাঙ্গণে নাম সংকীর্তন চলার ফলে প্রচুর ভক্তগণের সমাবেশ দেখতে পেলাম। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী ওমকারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি ওমকারনাথ দেব তথা সীতারাম দাসের মন্দির। মন্দিরটির নিচের তলায় রয়েছে ওনার সহধর্মিণী মা কমলা দেবীর মন্দির। এবার আমরা তার ঠিক ওপরের তলায় ওমকারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে যাব। মন্দিরের বারান্দা থেকে চারপাশের সুন্দর পরিবেশ উপভোগ করার ফাঁকে মিষ্টু আমাকে মন্দিরের কিছু খুঁটিনাটি ইতিহাস সম্বন্ধে, এছাড়াও মন্দিরের চারপাশে আরও কিছু দর্শনীয় জায়গা সম্বন্ধে বলছিল।
সামনে মূল মন্দিরের চূড়াটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। আর একদম কিন্তু মেন রোডের ওপর, মানে মন্দিরের ওপর থেকে রোডটা পুরো দেখা যাচ্ছে। নেক্সট নিচে যাই, নিচে গিয়ে তোমাদের বাকিগুলো ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। নেক্সট আমরা চলে এলাম যেখানে ভোগ প্রসাদ তৈরি করা হয়। এই যে আমার ডান দিকে যেই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে এবং পাশের এই ঘরগুলোতে প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তোমরা যারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা বেলা 12:30টার মধ্যে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে পারো। ভোগ প্রসাদ খাওয়ানোর সময় শুরু হবে বেলা 1টা থেকে। এছাড়াও এখানে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। প্রচুর গরিব মানুষ সাথে অন্যান্য ভক্তবৃন্দরাও আসেন এখানে প্রসাদ গ্রহণ করতে। এটা হলো যজ্ঞ মঞ্চ। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। এটা অন্নপূর্ণা মন্দির তোমাদের দেখালাম, আর ঠিক তার পাশেই রয়েছে এখানে স্বল্প খরচে কিন্তু ব্লাড টেস্ট, ইসিজি, প্যাথোলজি, এক্স-রে সবই হয়। তোমরা দেখতে পাচ্ছ, ইভেন ডাক্তারও বসে এখানে। একটু জুম করে তোমাদের দেখাই যাতে পরিষ্কার দেখা যায়। ডাক্তারের নাম, কোন কোন দিন বসেন, কখন বসেন, সবই দেওয়া আছে। আর ওই সোজা দেখতে পাচ্ছ তোমরা ওমকারনাথ মন্দিরের অফিস, সেন্ট্রাল অফিস। এবার লোকেশনটা তোমাদের বলে দিই। মহামিলন মঠ থেকে বেরিয়ে আমার ডান দিকে যে মোড়টা দেখতে পাচ্ছ, এদিকে চলে যাচ্ছে ডানলপ মোড়, আর বাঁ দিকে যে রাস্তাটায় চলে যাচ্ছে ওটা হলো দক্ষিণেশ্বরের দিকে। তো তোমরা যারা ডানলপে নামবে তারা ডানলপ থেকে একটুখানি হাঁটা পথ, প্রায় 5 থেকে 10 মিনিটও লাগবে না, এই হাঁটা পথে তোমরা চলে আসতে পারো। তোমার বাঁ দিকে পড়বে মহামিলন মঠ। আর যারা দক্ষিণেশ্বরে নামবে, দক্ষিণেশ্বর থেকে ডানলপগামী অটো ধরতে পারো। একদম তাদের বলবে মহামিলন মঠের সামনে নামাতে, তারা নামবে। বন্ধুরা, বরানগর ডায়েরিজের প্রথম পর্ব এখানেই শেষ করছি আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকো দ্য বং স্কাউট। আর ঠিক মহামিলন মঠ থেকে বেরিয়েই একটা দোকান পেয়েছি খাবার, লিট্টি চোখা তৈরি হচ্ছে আমার চেনাশোনা একজন ভাই। তো এখানে বসে 4টে থেকে রাত্রি 9টা অবধি। তো আমরা আজকে ট্রাই করবো, তোমাদেরও দেখাবো। তোমরা এসে এখানে ট্রাই করতেই পারো লিট্টি চোখা। যারা পছন্দ করো তারা অবশ্যই খেতে পারো। দামটাও বলে দেবো। টেস্ট আছে রে। হ্যালো বন্ধুরা, আমি বং স্কাউট আজকে থেকে শুরু করতে চলেছি এক নতুন সিরিজ। এই সিরিজের মাধ্যমে বরানগরের ঐতিহ্যশালী জায়গা, দর্শনীয় স্থান, খাওয়া দাওয়ার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। বরানগরের এই সমস্ত অজানা তথ্য নিয়ে শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ, বরানগর ডায়েরিজ। বরানগর ডায়েরিজের প্রথম পর্ব মহামিলন মঠ দিয়ে শুরু করার আগে সেখানকার গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ সম্পর্কে কিছু কথা বলি। শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ পশ্চিমবঙ্গের হুগলি জেলার কেউটা গ্রামে 1892 সালে 17ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু। শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ভারতীয় ধর্মগ্রন্থের সারমর্ম প্রচারের জন্য 150টির বেশি বই লিখেছিলেন এবং সমগ্র ভারত জুড়ে 60টির বেশি মন্দির ও আশ্রম নির্মাণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো এই মহামিলন মঠ। মহামিলন মঠে প্রবেশ করেই প্রথমে আমরা চলে এলাম মূল মন্দির দর্শন করতে। এই মন্দিরে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণ এবং অষ্টসখী। মন্দির প্রাঙ্গণে নাম সংকীর্তন চলার ফলে প্রচুর ভক্তগণের সমাবেশ দেখতে পেলাম। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী ওমকারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি ওমকারনাথ দেব তথা সীতারাম দাসের মন্দির। মন্দিরটির নিচের তলায় রয়েছে ওনার সহধর্মিণী মা কমলা দেবীর মন্দির।
এবার আমরা তার ঠিক ওপরের তলায় মঙ্কারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে যাব। মন্দিরের বারান্দা থেকে চারপাশে সুন্দর পরিবেশ উপভোগ করার ফাঁকে মিষ্টু আমাকে মন্দিরের কিছু খুঁটিনাটি ইতিহাস সম্বন্ধে, এছাড়াও মন্দিরের চারপাশে আরও কিছু দর্শনীয় জায়গা সম্বন্ধে বলছিল। সামনে মূল মন্দিরের চূড়াটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। আর একদম কিন্তু মেন রোডের ওপর, মানে মন্দিরের ওপর থেকে রোডটা পুরো দেখা যাচ্ছে। নেক্সট নিচে যাই, নিচে গিয়ে তোমাদের বাকিগুলো ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। নেক্সট আমরা চলে এলাম যেখানে ভোগ প্রসাদ তৈরি করা হয়। এই যে আমার ডান দিকে যেই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে এবং পাশের এই ঘরগুলোতে প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তোমরা যারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা বেলা 12:30টার মধ্যে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে পারো। ভোগ প্রসাদ খাওয়ানোর সময় শুরু হবে বেলা 1টা থেকে। এছাড়াও এখানে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। প্রচুর গরিব মানুষ, সাথে অন্যান্য ভক্তবৃন্দরাও আসেন এখানে প্রসাদ গ্রহণ করতে। এটা হলো যজ্ঞ মঞ্চ। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। এটা অন্নপূর্ণা মন্দির তোমাদের দেখালাম, আর ঠিক তার পাশেই রয়েছে এখানে স্বল্প খরচে কিন্তু ব্লাড টেস্ট, ইসিজি, প্যাথোলজি, এক্সরে সবই হয়। তোমরা দেখতে পাচ্ছ, ইভেন ডাক্তারও বসে এখানে। একটু জুম করে তোমাদের দেখাই যাতে পরিষ্কার দেখা যায়। ডাক্তারের নাম, কোন কোন দিন বসেন, কখন বসেন, সবই দেওয়া আছে। আর ওই সোজা দেখতে পাচ্ছ তোমরা ওমকারনাথ মন্দিরের অফিস, সেন্ট্রাল অফিস। এবার লোকেশনটা তোমাদের বলে দিই। মহামিলন মঠ থেকে বেরিয়ে আমার ডান দিকে যে মোড়টা দেখতে পাচ্ছ, এদিকে চলে যাচ্ছে ডানলপ মোড়, আর বাঁ দিকে যে রাস্তাটায় চলে যাচ্ছে ওটা হলো দক্ষিণেশ্বরের দিকে। তো তোমরা যারা ডানলপে নামবে তারা ডানলপ থেকে একটুখানি হাঁটা পথ, প্রায় 5 থেকে 10 মিনিটও লাগবে না, এই হাঁটা পথে তোমরা চলে আসতে পারো। তোমার বাঁ দিকে পড়বে মহামিলন মঠ। আর যারা দক্ষিণেশ্বরে নামবে, দক্ষিণেশ্বর থেকে ডানলপগামী অটো ধরতে পারো। একদম তাদের বলবে মহামিলন মঠের সামনে নামাতে, তারা নামবে। বন্ধুরা, বরানগর ডায়েরিজের প্রথম পর্ব এখানেই শেষ করছি আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকো দ্য বং স্কাউট। আর ঠিক মহামিলন মঠ থেকে বেরিয়েই একটা দোকান পেয়েছি খাবার, লিট্টি চোখা তৈরি হচ্ছে। আমার চেনাশোনা একজন ভাই, তো এখানে বসে 4টে থেকে রাত্রি 9টা অবধি। তো আমরা আজকে ট্রাই করবো, তোমাদেরও দেখাবো। তোমরা এসে এখানে ট্রাই করতেই পারো লিট্টি চোখা। যারা পছন্দ করো তারা অবশ্যই খেতে পারো। দামটাও বলে দেবো। টেস্ট আছে রে। Hey guys, welcome back to another video. আমি বং স্কাউট, সাথে রয়েছে স্বর্ণালী। আর আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে, যেটা হাওড়া ময়দান টু স্প্ল্যানেট। বাট আমরা স্প্ল্যানেট থেকে ডাইরেক্ট হাওড়া ময়দান যাব। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 40। তা এখন মেট্রোটা নেই, মেট্রোটা নেক্সট মেট্রো আছে আরও 15 মিনিট পর। আর ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো যেটা কলকাতা হয়েছে, আর কলকাতাবাসী হিসেবে আমরা ভীষণ গর্ববোধ করছি। তো আমাদের সাথে তোমরাও জয়েন করতে পারো। তোমরাও চলো আমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে। চলো যাওয়া যাক আজকে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ময়দান।
আমাদের লিখে 2B, এখানে 2B প্ল্যাটফর্ম ডাইরেকশন করা আছে। এখানে তোমরা সিঁড়ি আছে, আর ওদিকে তোমাদের এক্সেলেটার আছে, আর 1B আর 1A চলে যাচ্ছে তোমাদের সেক্টর 5-এর দিকে। আমরা যাচ্ছি ভাদা ময়দান, তো চলো যাওয়া যাক। সো আমরা এখন অলরেডি ঢুকে গেছি সেই টানেলের মধ্যে দিয়ে। এখন মেট্রো সেই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। মাত্র 50 সেকেন্ড সময় লাগবে বলছে এই 520 মিটার দৈর্ঘ্য টানেলটাকে ক্রস করার জন্য। তোমরা এই জার্নিটাকে উপভোগ করো, দেখতে থাকো। হাওড়াটা দুদিকে দিয়ে হাওড়া এলো কন্ডাক্টার। আমরা এখন নেমে গেছি হাওড়া ময়দানে। এবার আমরা যাবো একটু বাইরে বেরোবো, দেন আমরা হাওড়া থেকে উঠবো, ডাইরেক্ট ফ্ল্যান্ড যাবো। চলো। অ্যাট লাস্ট আমাদের জার্নিটা শেষ হলো মাত্র 10 মিনিটের মধ্যে। 10 মিনিটে আমরা এই এক্সপিরিয়েন্সটাকে নিতে দূর দূর থেকে চলে এসেছে। কেউ কেউ কাজের ক্ষেত্রে, কেউ কেউ আমাদের মতো এক্সপিরিয়েন্স নিতে। ওয়েলকাম টু মায়াপুর। এখনো সে রাধা রানী।
নমস্কার বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি মায়াপুরে। তোমরা মূল মন্দিরটা দেখে নিতে পারছো। আর ওখানে একজন ফোনে কথা বলতে ব্যস্ত এখন। মা বাবা ভাইও এসছে, সবাই ঘুরতে গেছে অন্যদিকে। অনেকদিনের ইচ্ছে ছিল আমাদের মায়াপুরে আসা। তা এখন 10টা বাজে, এখন সবাই আমরা ঢুকেছি। এবার আমরা মহাপ্রসাদ খাবো, গদা ভবন থেকে টিকিট করবো, করে মহাপ্রসাদ খেয়ে দেন আমরা যাব একটুখানি ঘুরবো। ঘুরে 4টের সময় মূল মন্দির আর পুরো নতুন মন্দিরটা খোলে, ওপেন হয়। তা ওটা দর্শন করে আমরা তারপর সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফিরবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি গদা ভবনের সামনে। এখান থেকেই আমরা কুপন সংগ্রহ করব দুপুরে প্রসাদ খাওয়ার। এখান থেকেই তোমরা নির্দিষ্ট দামের কুপন সংগ্রহ করতে পারো। 60 টাকার আছে আর 150 টাকার আছে। আমরা 60 টাকার কুপন সংগ্রহ করেছিলাম। ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য নির্দিষ্ট লাইন দিয়ে গদা ভবনে প্রবেশ করতে হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, চারদিকে অনেক ফুলের বাগানও রয়েছে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ওপরে 1st ফ্লোরে রিসেপশন রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতেই পারো। আমরা নির্দিষ্ট লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার জায়গায় প্রবেশ করলাম। এখানে এখন পুরোটাই বাফেট সিস্টেমে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদের কুপনের মধ্যেই নির্দিষ্ট সময়সূচি দেওয়া থাকবে প্রসাদ গ্রহণ করার। সেই সময়সূচিগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আমরা এবার একে একে নির্দিষ্ট লাইনের মধ্যে দিয়ে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদের মেনুতে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, রুটি, পায়েস, আর সাথে একটা করে জলের গ্লাসও ছিল। আর একটা কথা, মেনুটা কিন্তু রিপিট হয়, তোমরা চাইলে দ্বিতীয়বার নিতেই পারো। প্রসাদ গ্রহণের পর আমরা একটু চারদিকটা ঘুরতে বেরোলাম। প্রথমেই আমরা চলে গেলাম 1 নম্বর গেটের সামনে, যেটা মূল গেট। এখানে অনেক প্রসাদ কাউন্টার তোমরা দেখতে পেয়ে যাবে। চাইলে এখান থেকেও তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারো। এছাড়াও এখানে রয়েছে হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। এবার আমরা একটু ভেতর দিকে গেলাম, যেখানে একটা পার্কের মতো বসার জায়গা রয়েছে। সুন্দর সুন্দর ফুলের গাছ, জলের ফোয়ারাও রয়েছে। এবার আমরা চলে এলাম শিলা প্রভুপদের পুষ্প সমাধি মন্দিরে। এখানে শিলা প্রভুপদকে সমাধিস্থ করা হয়েছে, তার উপরেই মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির স্থাপন করা হয়েছে। এখানে মোবাইল ফোন, ব্যাগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিয়ে যাওয়া। তাই জন্য নির্দিষ্ট কাউন্টারগুলিতে এগুলি জমা রেখেই আমাদের ভেতরে প্রবেশ করতে হয়। এছাড়াও দোতলায় শিলা প্রভুপাদের মিউজিয়াম রয়েছে, যেখানে শিলা প্রভুপাদের জীবন কাহিনীটি মূর্তির মাধ্যমে পুরোপুরি তুলে ধরা হয়েছে। মিউজিয়ামটি নিশ্চয়ই ঘুরে আসতে পারো। কুপনের মাধ্যমে প্রবেশ করতে দেয়, কুপন মূল্য মাত্র 15 টাকা। এবার আমরা চলে গেলাম মায়াপুরের মেন মন্দিরে, যেটা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ঠিক এর পাশেই রয়েছে নবনির্মিত যেটা নরসিংহদেবের মন্দির, যেটা এখনো নির্মাণ কাজ চলছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মানুষকেই এখানে প্রবেশ করতে দেয়। আর দুটো মন্দির খোলার সময় হলো বিকেল 4টে। তোমাদের এখানে ভিডিওর মধ্যে তোমাদের এখানে চার্ট দেওয়াই রয়েছে সময়সীমা, তোমরা দেখে নাও একবার। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি শুরু হয় 6টা থেকে। এই 2 মন্দিরেও প্রবেশের জন্য মোবাইল ফোন, ব্যাগ সব নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রবেশ করতে হয়। আমরাও ঠিক তাই করলাম। প্রচন্ড ভিড় হয়েছে, বুঝতে পারছো তোমরা।
আর সন্ধেবেলা এখানের পরিবেশটা একটা অভাবনীয়, চারিদিকে সুন্দর সুন্দর লাইট। আর আর সন্ধে 6টা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। আমরা নির্দিষ্ট জায়গা থেকে প্রসাদ গ্রহণ করে সন্ধ্যা আরতি রেখে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটার মধ্যে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে অনেক অনেক লাইক আর শেয়ার করো, যাতে আরও অনেকেই ইনফরমেশনটা পায়। হরে কৃষ্ণ সবাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। একটা ফ্রেশ গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। অনেক দিনের প্ল্যান ছিল সেখানে পুজো দেওয়া, তো ওয়েদারের জন্য হচ্ছিল না। সো আজকে আমরা বেরিয়ে গেছি 4 জনই। পিছনে দেখছো 3 জন আসছে। অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, আমাদের 10:30 বেজে গেছে। দেখি ট্রেন ধরবো বেলগড়িয়া থেকে, দেন যাবো। ভিডিওতে পুরোটা দেখাবো তোমাদের, কোথায় থেকে কিভাবে যাবে নৈহাটি, কিভাবে পুজো দেবে, সব এই ভিডিওতে থাকবে। তো একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে গিয়ে পুজো দেওয়া হচ্ছে, চলো যাওয়া যাক, তোমাদেরও দর্শন করাবো বড়মার কাছে, চলো। এখন আমরা রয়েছি বেলগড়িয়া স্টেশনে। এখান থেকেই ট্রেন ধরে সোজা চলে যাব নৈহাটির উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই কিছুটা এগিয়েই ডান দিকে রাস্তা ধরে সোজা চলে গেলেই পড়বে বড় মায়ের মন্দির। সেই রাস্তা ধরেই আমরা এগোতে থাকলাম। রাস্তার ধারে চোখে পড়লো প্রচুর ডালার দোকান। সেই রকমই একটা ডালার দোকানে এসে নিয়ে নিলাম পুজোর ডালা। দেখতেই পাচ্ছ মালা, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে ওনারা পুজোর ডালা বানিয়ে দিচ্ছেন। এখানে যে কোনো ডালার দোকানেই তোমরা জুতো রাখার জায়গা পেয়ে যাবে, আর মোবাইল মানিব্যাগ নিয়ে তোমরা নিশ্চিন্তে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আমরা যেহেতু সানডে এসেছি আর কোইন্সিডেন্টালি আজ অমাবস্যা, যার ফলে প্রচুর ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ লাইনটা, এই লাইনটা জেডি ঘাট ক্রস করে একটা গলির মধ্যে চলে এসছে। এতটাই ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা পর এসে পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে। এত ভিড় থাকা সত্ত্বেও লাইন কিন্তু খুব স্মুথলি এগোচ্ছিল। মায়ের মন্দির খোলার টাইমিংটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অবশেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারলাম। সেই মুহূর্তের অনুভূতিটা বলার মতো নয়। অনেক দিনে আশা ছিল মায়ের মন্দিরে পুজো দেব, মাকে সামনে থেকে ভালোভাবে দর্শন করব। অবশেষে সেই আশা পূরণ হলো আমাদের। এত ভালোভাবে মাকে পুজো দেব আর সামনে থেকে দর্শন করব আমরা সত্যিই ভাবিনি। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় মন্দির কমিটিকে। ওনাদের এই প্রপার ম্যানেজমেন্টের জন্য এত মানুষ রোদ বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারছেন, তার জন্য একটা ধন্যবাদ ওনাদের অবশ্যই প্রাপ্য। এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিন উপোস করেছিলাম, তাই কিছু খেয়ে ওঠা হয়নি, তাই কিছু খেয়ে ট্রেন ধরে সোজা বাড়ি ফিরলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জয় বড়মা বলে একটা কমেন্ট করে দিও, আর বাকি ভিডিওসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। একটা ফ্রেশ গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। অনেক দিনের প্ল্যান ছিল সেখানে পুজো দেওয়া, তো ওয়েদারের জন্য হচ্ছিল না। সো আজকে আমরা বেরিয়ে গেছি 4 জনই। পিছনে দেখছো 3 জন আসছে।
অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি আমাদের 10:30 বেজে গেছে। দেখি ট্রেন ধরবো বেলগড়িয়া থেকে, দেন যাবো। ভিডিওতে পুরোটা দেখাবো তোমাদের, কোথায় থেকে কিভাবে যাবে নৈহাটি, কিভাবে পুজো দেবে, সব এই ভিডিওতে থাকবে। তো একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে গিয়ে পুজো দেওয়া হচ্ছে, চলো যাওয়া যাক, তোমাদেরও দর্শন করাবো বড় মার কাছে, চলো। এখন আমরা রয়েছি বেলগড়িয়া স্টেশনে। এখান থেকেই ট্রেন ধরে সোজা চলে যাব নৈহাটির উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই কিছুটা এগিয়েই ডান দিকে রাস্তা ধরে সোজা চলে গেলেই পড়বে বড় মায়ের মন্দির। সেই রাস্তা ধরেই আমরা এগোতে থাকলাম। রাস্তার ধারে চোখে পড়লো প্রচুর ডালার দোকান। সেই রকমই একটা ডালার দোকানে এসে নিয়ে নিলাম পুজোর ডালা। দেখতেই পাচ্ছ মালা, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে ওনারা পুজোর ডালা বানিয়ে দিচ্ছেন। এখানে যে কোনো ডালার দোকানেই তোমরা জুতো রাখার জায়গা পেয়ে যাবে, আর মোবাইল মানিব্যাগ নিয়ে তোমরা নিশ্চিন্তে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আমরা যেহেতু সানডে এসেছি আর কোইন্সিডেন্টালি আজ অমাবস্যা, যার ফলে প্রচুর ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ লাইনটা, এই লাইনটা জেডি ঘাট ক্রস করে একটা গলির মধ্যে চলে এসছে। এতটাই ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা পর এসে পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে। এত ভিড় থাকা সত্ত্বেও লাইন কিন্তু খুব স্মুথলি এগোচ্ছিল। মায়ের মন্দির খোলার টাইমিংটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অবশেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারলাম। সেই মুহূর্তের অনুভূতিটা বলার মতো নয়। অনেক দিনে আশা ছিল মায়ের মন্দিরে পুজো দেব, মাকে সামনে থেকে ভালোভাবে দর্শন করব। অবশেষে সেই আশা পূরণ হলো আমার। এত ভালোভাবে মাকে পুজো দেব আর সামনে থেকে দর্শন করব আমরা সত্যিই ভাবিনি। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় মন্দির কমিটিকে। ওনাদের এই প্রপার ম্যানেজমেন্টের জন্য এত মানুষ রোদ বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারছেন, তার জন্য একটা ধন্যবাদ ওনাদের অবশ্যই প্রাপ্ত। এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিন উপোস করেছিলাম, তাই কিছু খেয়ে ওঠা হয়নি, তাই কিছু খেয়ে ট্রেন ধরে সোজা বাড়ি ফিরলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জয় বড় মা বলে একটা কমেন্ট করে দিও, আর বাকি ভিডিওসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা। নেক্সট ব্লগে চলে এলাম আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি। স্কুলের ঠাকুরটা দেখবো, স্কুলে এবারে কীরকম করেছে ঠাকুর, কীরকম প্যান্ডেল করেছে, সাজিয়েছে, ভেতরটা কীরকম করেছে, আর ড্রয়িং কম্পিটিশনে সব ড্রয়িংগুলোও রাখা থাকে, ওগুলো সব দেখবো, দেন টালা পড়তে যাবো। চলো যাওয়া যাক। টালা প্রত্যয় চলে এসেছি, সিজনে এক অন্য নাম টালা প্রত্যয়। চলো যাওয়া যাক ভেতরে। ট্যাগলাইনগুলো তোমরা দেখে নাও, খুব সুন্দর লেগেছে। ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিত হোক উচ্চারণে, খুব সুন্দর লেখাটা। আর এই মূর্তিটাই নটরাজের ছিল, এটা দুর্গাপুজোর সময়। আর এই বাঁদিকের লেখাটা রাত্রিবেলা লাইটে দুর্দান্ত লাগবে, টালা প্রত্যয় লেখাটা আছে। বাকি ওভারঅল এই প্যান্ডেল। চলো বেরোনো যাক। তোর ঠাকুরটা কেমন লাগলো?
সচরাচর সরস্বতী পুজোয় প্যান্ডেল হপিং করা হয় না, কিন্তু টালাপোত্তায় ঠাকুরটা প্রথম দেখলাম, দুর্দান্ত করেছে। পুরো মনে হচ্ছে মানে দুর্গাপুজোর একটা ভাইবস ফিরিয়ে পেলাম, দারুণ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে যাচ্ছে। আজ আমাদের পাড়ার কালী পুজোর বিসর্জন, বড়নগরের বিখ্যাত পুজো এই কালীতলা মঠে কালী পুজো। ঠাকুর বরণ থেকে বিসর্জন পুরোটাই এই ভিডিওতে থাকছে, তো কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বাজে বিকেল 5:30। আমি অলরেডি মাঠে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ বরণ স্টার্ট হয়ে গেছে, এক এক করে সবাই বরণ করছে। ঠাকুর অলরেডি ট্রলিতে তোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এক এক করে ঠাকুরকে ফুলের সাজ দিয়ে সাজানো হবে। এখন মাকে বড় মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই বড় মালাটা হলো কালীতলার ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়। বরাবর প্রতি বছরই বিসর্জনের সময় এই মালা পরানো হয়। আর এই মুহূর্ত ক্যাপচার করার জন্য প্রত্যেকটা মানুষ ফোন হাতে ভিডিও করছে, উলুধ্বনি দিচ্ছে। এই মালা পরানোর পরে আমাদের শোভাযাত্রা শুরু হয়ে যাবে। আমাদের শোভাযাত্রা যেরকম প্রতি বছরের মতো এবছরেও আমাদের বনুগুলি হয়ে ব্যাক করে কালীতলা মঠের সামনে দিয়ে আলমবাজারের দিকে যাবে। আলমবাজার ঘাটে আমাদের প্রতি বছর যেরকম মাকে বিসর্জন দেওয়া হয়, এবছরও তাই হবে। এখন রাত 12টা, শোভাযাত্রা আসছে তাঁতিপাড়ার দিকে। হাজার হাজার মানুষ রয়েছে সাথে, দেখতে পাচ্ছ কিরকম বাজি ফাটছে, কত রং বেরঙের বাজি ফাটছে দেখতে পাচ্ছ তোমরা। এখন শোভাযাত্রা যাচ্ছে আলমবাজার ঘাটের দিকে। এখন বাজে রাত 2টো, আমরা চলে এসেছি আলমবাজার ঘাটের সামনে। ট্রলি থেকে মাকে নামানো হবে, সেই প্রক্রিয়া চলছে, তোমরা দেখতে পাচ্ছ। কমিটির মেম্বাররা আছে, কুলিরা আছে, সবাই কাজ করছে। ট্রলি থেকে মাকে নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই দড়ি হাতে মাকে বিসর্জনের পথে নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। এ এক অভূতপূর্ব দৃশ্য।
রাত তখন 3টে। আমাদের মাকে শেষবারের মতো এবছরে বিসর্জন দেওয়া হলো। এই একটা মুহূর্ত জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো। হাজার হাজার মানুষ প্রেমবন্দি করছে এই মুহূর্তটাকে। পুলিশের ঘেরাটোপে এবছরের মতো আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হলো। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো এবং শান্তিতে রাখো। সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা করি। আসছে বছর আবার হবে, আবার এসো মা। টালা প্রত্যয় এবারে থিম হলো বিহীন। ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল টালা প্রত্যয়। কাজ কিন্তু জোর কদমে চলছে, তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বং স্কাউট চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে নর্থ কলকাতার অন্যতম ফেমাস একটা পুজো মণ্ডপ দেখাবো তোমাদের, টালা প্রত্যয়। তো চলো যাওয়া যাক। ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল টালা প্রত্যয়। তাদের পুজোর প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। টালা প্রত্যয়ের পুজোর প্রস্তুতি এবার কতটা কি ভিডিও করতে দেবে সেটা তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকে কীরকম কী মণ্ডপ কতটা তৈরি হয়েছে সেটাও দেখে নিই, আর তোমরাও দেখতে পেয়ে যাবে। প্রতি বছরই কিন্তু টালা প্রত্যয় আমাদের নতুন নতুন মণ্ডপ উপহার দিয়েছে। সাথে শুধু মণ্ডপ নয়, তাদের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়। আগের বছরও দুর্দান্ত করেছে। অলরেডি কিন্তু স্টিলের স্ট্রাকচারগুলো সব লাগানো হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে। সামনে বাঁশের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে কিন্তু অনেক স্টিলের স্ট্রাকচারগুলো এখানে রয়েছে, যেগুলো ফিট করা হবে। এখানে দেখছো কাঠের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই স্ট্রাকচারটা একদম স্ট্রেট উঠে যাচ্ছে, মনে হচ্ছে এটাই এন্ট্রান্স শুরু হবে। এখান থেকে স্ট্রেট এই স্ট্রাকচারটা যাচ্ছে, একদম সোজা ওপর দিকে চলে যাচ্ছে। আর একটু এগিয়ে তোমাদের দেখাবো। কাজ কিন্তু জোর কদমে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। বাঁশের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। এই যে বাঁদিকের যে ওপরে ওভারব্রিজ টাইপের যেটা করা হয়েছে, এটা কিন্তু এন্ট্রান্স থেকে ডাইরেক্ট কিন্তু মাকে দর্শন করা যাবে এদিকে। এবছর কিন্তু টালা প্রত্যয় আমাদের নতুন কিছু উপহার দিতে চাইছে, সেটা বলাই বাহুল্য। টিন দিয়ে পুরোটা করা হয়েছে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ওখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড করা আছে, কিন্তু আমরা বাইরে থেকে তুলছি। বাইরে থেকে তোমরা যদি আসো, যারা ব্লগ করো, অবশ্যই তোমরা ভিডিও করতে পারবে, কিন্তু ভেতরে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না আলটিমেটলি ওরা কি আমাদের এবারে উপহার দিতে চাইছে। এক্সিট পয়েন্টটা এইদিকে, এই দিক দিয়ে তোমরা বাঁদিকে এক্সিটের দিকে চলে যেতে পারবে। এন্ট্রান্সটা তোমাদের দেখালাম। আর ওনাদের থিম হলো এবছরে হলো বিহীন। সুশান্ত শিবানী পল টালা প্রত্যয় এবারে থিম হলো বিহীন। এটা তোমাদের দেখাচ্ছি, এটা এক্সিট পয়েন্ট। এক্সিট থেকে অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, বাকি জাস্ট ফিনিশিং কাজগুলো বাকি আছে। এখানে অলরেডি কাঠের স্ট্রাকচার করছে, যেটা সিঁড়ি তৈরি করা হয়েছে, একদম ডাইরেক্ট মণ্ডপের দিকে যাচ্ছে। তো আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, 5 তারিখ এনাদের মণ্ডপ পাবলিকদের জন্য পুরো খুলে দেওয়া হবে। সবাই এসে 5 তারিখ দর্শন করতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক আর ইনস্টা আইডিতে আমাকে ফলো করছো না, তারা অবশ্যই ফলো করে দিও @the Bong Scout। আজকে যেখানে কুমোরটুলি, অতীতে সেখানে কুমোরটুলি ছিলই না। পলাশির যুদ্ধের পর কলকাতা শহর বড় হতে লাগলো। তখন বহু কুমোরেরা কাজের আশায় নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে কলকাতায় চলে আসতে লাগলেন। কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেন শোয়াবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দে। রাজা নবকৃষ্ণ দের পুজোয় প্রথম প্রতিমা আসে কুমোরটুলি থেকে। আগে কুমোরটুলিতে তৈরি হতো হাঁড়ি কলসি, তারপর আস্তে আস্তে তৈরি হতে লাগলো মাতৃ প্রতিমা। আগেকার দিনে প্রতিমা ছিল একচালা, তখন মূর্তি গড়া হতো শাস্ত্র অনুসারে। এখন বহু পুজো প্যান্ডেলে সেই ঐতিহ্যকে বহন করে একচালা ঠাকুরের পুজো হয়। এখনকার দিনের মতো আগেকার দিনেও কিন্তু পুজো নিয়ে কম্পিটিশন ছিল। এখন যেরকম থিম পুজো নিয়ে কম্পিটিশন, আগেকার দিনে চলতো জমিদারদের মধ্যে কম্পিটিশন।
যার প্রতিমা যত বড় তার খ্যাতি তত বেশি। এর ফলে কুমোরটুলিতে প্রতিমা তৈরির বায়নাও বাড়তে লাগলো, আর কুমোরেরা লাভের মুখ দেখতে লাগলেন। আশা করি কুমোরটুলির ইতিহাস নিয়ে কিছুটা ধারণা তোমাদের দিতে পেরেছি। চলো এবার দেখা যাক পুজোর আগে কুমোরটুলির প্রস্তুতি ঠিক কতটা এগিয়ে। আমরা এখন আছি কুমোরটুলির ঠিক এন্ট্রান্সের সামনে, দেখতে পাচ্ছ। কুমোরটুলি আমরা ঢুকে গেছি। মোস্ট ঠাকুরের কাজ চলছে, কাজ কিন্তু ফুল দমে চলছে। আজকে শনিবার, এই ছোট্ট ঠাকুরটা দেখো, এই ছোট্ট ঠাকুরটা বেশ সুন্দর। Look at this, খুব সুন্দর। এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, অলমোস্ট কিন্তু কালারের কাজ শেষ, প্রায় হাফ পোর্শন মতো হয়ে গেছে। যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু প্রচুর ভিড় হয়েছে আজকে। এদিকে কয়েকটা ঠাকুর রয়েছে, জুম করে দেখাই তোমাদের। দেখো কিছু কিছু ঠাকুরে কিন্তু রঙের কাজ অলমোস্ট হয়ে গেছে, জাস্ট ফিনিশিং টাচটা দেওয়া বাকি। কমপক্ষে 90টি দেশ থেকে এখনো প্রতিমা বায়না আসে এই কুমোরটুলিতে। এমনকি 2004 সাল থেকে শুরু হয়েছে অনলাইনে প্রতিমা বিক্রি। এরকম জীবন্ত আর্ট গ্যালারির নিদর্শন কিন্তু তোমরা অন্য কোনো দেশে খুঁজে পাবে না। তাই পুজোর আগে অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করো এই কুমোরটুলিতে। অলমোস্ট কিন্তু এখনো সব রঙের কাজটা অনেক বাকি আছে। রঙের কাজ, মাটির কাজ সব কমপ্লিট। কুমোরটুলির ভেতর থেকে এই মোড়টা এলাম, এইদিকে দেখতে পাচ্ছ তোমরা কুমোরটুলি সার্বজনীন পুজো হয়। আরেকটা রাস্তা চলে যাচ্ছে এইদিকে, এখানে অনেক ঠাকুর রয়েছে। সামনে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। এই রাস্তাটা বেশ ফাঁকা আছে, ওই রাস্তাগুলো প্রচণ্ড ভিড় ছিল। তো যাওয়া যাক সামনের দিকে, কতটা কি ভিডিও তোমাদের দেখাতে পারি। চলো যাওয়া যাক। এই দিকটা দেখছি একটু ভিড় বেশি। শিল্পপুঠি, ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স, খুব নামকরা ঠাকুর, নামকরা আর্টিস্টের ঠাকুর। পিছনে একটা ছোট ক্যাফে হয়েছে কুমোরটুলির সামনে, দেখতে পাচ্ছ ভেতর দিকটা। এটা ঠিক মেন এন্ট্রান্সের ঠিক একটুখানি ভেতরে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পুজো রিলেটেড বাকি ভিডিওসের জন্য দেখতে ভুলো না দ্য বং স্কাউট।